ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তো আমরা মাধ্যমিকের মোটামুটি 7টা সাবজেক্টেরই আমরা ভিডিও দিয়ে যাচ্ছি অনেক দিন থেকেই। তো আমি ভৌতবিজ্ঞান পড়াই। এখানে কি আমাদের যে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া 8-এর 3 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম আগের দিন। সেখানে কি আমরা কিছুটা দেখেছি। তো বেসিক জিনিসগুলো শেষ। আজকে কি আরেকটু বেসিক আমাদের জানতে হবে, কারণ আমরা এই চ্যাপ্টার তড়িৎ বিশ্লেষণ নিয়ে, ঠিক আছে। কিন্তু তড়িৎ বিশ্লেষণ যাওয়ার আগে আমাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার। সেই নলেজটা আমরা আগের দিন কিছু নিয়েছি। আজকে শুরুতে আরেকটু নলেজ আমাদের জানতে হবে, তারপর কি আমরা তড়িৎ বিশ্লেষণে আজকে প্রবেশ করব। তো দেখো, আমরা আগের দিন যে তড়িৎ বিশ্লেষক পদার্থ দেখেছিলাম, সেখানে কি তড়িৎ বিশ্লেষক পদার্থ দুই রকম, তীব্র তড়িৎ বিশ্লেষক, মৃদু তড়িৎ বিশ্লেষক, তাদের মধ্যে পার্থক্য, এই সমস্ত বিষয়গুলো আগের দিন আমরা জেনেছি। আজকে কি আমরা দেখব, শুরুতে গেছে আয়ন। আয়ন আমরা একদম 7 থেকে পড়ছি, 7-এ পড়েছি, 8-এ পড়েছি। আয়ন কি আমাদের যে পরমাণুগুলো থাকে, পরমাণুগুলো থেকে যদি কি একটা বা দুইটা ইলেকট্রন বেরিয়ে যায় বা একটা বা দুইটা ইলেকট্রন কি গ্রহণ করে, তাহলে সেগুলোকে কি বলে? সেগুলোকে আর পরমাণু বলা যাবে না, সেগুলোকে আমরা কি বলি? আয়ন বলি, ঠিক আছে। তাহলে কি এমনিতে যেগুলো পরমাণু থাকে সেগুলো পরমাণু, কিন্তু যখনই কি সেখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় বা একটা ইলেকট্রন বাইরে থেকে নেয়, তখন সেগুলো আর পরমাণু থাকে না, সেগুলোকে কি হয়ে যায়? আয়ন হয়। আয়ন কেন হয়? কারণ পরমাণু হয় নিস্তড়িত, কিন্তু আয়ন হয় কি, হয় ধনাত্মক আধানগ্রস্ত বা ঋণাত্মক আধানগ্রস্ত, তাদের মধ্যে কি একটা আধানের সৃষ্টি হয়, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি একটা সোডিয়াম। সোডিয়ামের কি হচ্ছে, এই যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, দেখো। সোডিয়াম কি আর মাঝখানে কি 11টা প্রোটন 11টা নিউট্রন থাকে। এবার কি বাইরে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর এখানে একটা, টোটাল 11টা ইলেকট্রন থাকলো। এবার যদি কি করে, এই যে আমাদের সোডিয়ামটা আছে, বাইরে থেকে কি একটা ইলেকট্রন, বাইরের যে ইলেকট্রনটা আছে সেটাকে যদি ছেড়ে দেয়, ঠিক আছে, আমি এই ইলেকট্রনটা কোনো কারণে বাইরে বের হয়ে গেল, বের হয়ে গেলে কি হবে, দেখো এই ইলেকট্রনটা এখানে আর নেই, এখানে যে কক্ষপথটা ছিল সেখানে কি ইলেকট্রন নেই, এটা ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে কি হচ্ছে, 11টা প্রোটন থাকছে, 11টা প্রোটন থাকছে, কিন্তু ইলেকট্রন কয়টা থাকছে? একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে প্রোটন আছে কয়টা? 11টা। ইলেকট্রন আছে কয়টা? 10টা। সরি, এটা 10টা, 10টা। তাহলে দেখো তো, এখানে প্রোটন মানে প্লাস, ইলেকট্রন মানে মাইনাস। তাহলে এখানে প্লাস বেশি আছে না মাইনাস বেশি আছে? প্লাস বেশি আছে। দেখো, একটা প্লাস বেশি আছে, একটা প্লাস বেশি আছে, ওই জন্য কি এটা কি আধানে পরিণত হয়ে যাবে। কিসে মানে আধান পাবে? একটা কি আধান পাবে? প্লাস আধান পাবে, একটা প্লাস আধান পাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? Na প্লাস। তাহলে প্লাস কেন লিখলাম? কারণ এটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেছে, আর কি এখানে একটাই ধনাত্মক আধান পেয়েছে, তাই আমরা এটাকে Na প্লাস লিখবো। এটাকে বলা হবে কি? আয়ন। বিশেষ করে যদি বলি কেটায়ন, ঠিক আছে। আয়ন দুই প্রকার হয়, কেটায়ন আর এনায়ন। যেটা কি ধনাত্মক আধান পাবে সেটাকে আমরা বলবো কি? কেটায়ন। এবার দেখো, এনায়নটা কি? এনায়ন মানে যেটা ঋণাত্মক আধানগ্রস্ত হবে। ঋণাত্মক আধানগ্রস্ত মানে কি? যেমন এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিন কি করবে? 17টা ইলেকট্রন থাকে, 17টা প্রোটন থাকে। তো লাস্ট কক্ষপথে কয়টা থাকে? একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা থাকে, 7টা আছে। এবার যদি কি করে, বাইরে থেকে একটা ইলেকট্রন কেউ ওকে দেয়, এখানে একটা ইলেকট্রন আসলো বাইরে থেকে, যদি একটা ইলেকট্রন আসে তাহলে কি হবে? দেখো এখানে ওর তো 7টা ছিলই, এই যে 7টা আছেই, তারপর বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে এসেছে, ঠিক আছে। তাহলে দেখো এবার প্রোটন আছে কয়টা? 17টা, মানে 17টা প্লাস আছে। ইলেকট্রন কতটা হয়ে গেল? আগে 17টা ছিল, এখন নতুন করে আরেকটা পেয়েছে, তাহলে কত? 18টা হয়ে গেছে, ইলেকট্রন হয়ে গেল 18টা। তাহলে দেখো এখানে ইলেকট্রন মানে মাইনাস একটা বেশি আছে, 17টা প্লাস 18টা মাইনাস, তাহলে একটা মাইনাস বেশি আছে, তখন এটা হয়ে যাবে কি? Cl মাইনাস, মানে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ঋণাত্মক। এটাকে আমরা বলবো কি? এনায়ন বলবো, ঠিক আছে। এই হলো আয়ন। এগুলো আমাদের কি তড়িৎ বিশ্লেষণ বুঝতে গেলে এগুলো জানতে হবে, এগুলো না জানলে তড়িৎ বিশ্লেষণ পরে আমরা করতে পারবো না। নেক্সট কি আছে? আয়নী ভবন। আয়নী ভবন আমরা একটু হলেও জানি। আয়নী ভবন মানে কি? এই যে আমাদের NaClটা কি কি দিয়ে তৈরি হয়? Na আর Cl মিলে কি তৈরি হয়? NaCl, ঠিক আছে। এবার যদি আমি Na আর Cl এর ভিতরে যাই, যখন একটা NaCl যৌগ আছে, একটা NaCl যৌগ, এর যখন ভিতরে যাব, Na এর কি লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। Cl এর কয়টা থাকে? 7টা থাকে। যখন একটা যৌগ তৈরি করে, আমি আগের চ্যাপ্টারেই বলেছিলাম, তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগ, যখন একটা যৌগ তৈরি করে তখন কি করে? Na কি করে? ইলেকট্রনটা একে দিয়ে দেয়, ঠিক আছে। আর Cl কি করে? এর ইলেকট্রনটা নেয়, ঠিক আছে। তাহলে Na প্লাস হয়ে যায়। Na যেহেতু ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? ইলেকট্রন কমে যাওয়া, কমে যাওয়া মানে কি? ধনাত্মক আধান, তাহলে এটা Na প্লাস হয়ে যায়। আর Cl কি করে? ইলেকট্রন নেয়, মানে ওর কাছে ইলেকট্রনটা বেশি হয়ে যাচ্ছে, আগের থেকে বেশি হচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে Cl মাইনাস। এই দুইটা যুক্ত হয়ে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি ওদের মধ্যে আকর্ষণ বল তৈরি হবে, আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl যৌগ তৈরি করছে। কিন্তু এরা যদি কোনো কারণে ভেঙে যায়, আবার
যুক্ত তো হয়ে গেছে, NaCl তৈরি হয়ে গেছে। এবার যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে গিয়ে Na প্লাসটা Cl মাইনাসটা দুটো আলাদা হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা তাদের কি, এই ঘটনাটাকে আমরা কি বলবো, আয়নীভবন, ঠিক আছে। তার মানে দেখো এই যে আমাদের NaCl, এটা একটা NaCl যৌগ, মানে যৌগ, যখন মানে একে জলে দিই, জলে দেওয়ার ফলে কি হয়, এই যে Na প্লাসটা যে আছে, Na প্লাসটা জলে অণুগুলো ঘিরে ধরে এটাকে আলাদা করে রেখে দেয়, আবার Cl মাইনাসটা আছে ওকে আবার জলে অণুগুলো ঘিরে ধরে আলাদা করে দেয়। তাহলে NaCl যে আছে, NaClটাকে কি করে, Na আর Cl ভেঙে দিয়ে জলগুলোকে আলাদা করে রেখে দেয়, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাটা NaClটা ভেঙে কি Na প্লাস আর Cl মাইনাস তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আয়নীভবন, ঠিক আছে। তাহলে আয়নীভবন কি, যখন পরমাণুগুলো ভেঙে আয়ন উৎপন্ন করে, আয়ন উৎপন্ন করার যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে কি, আয়নীভবন। এগুলো আমাদের বেশি, মানে বেশি জানার দরকার নেই, আমাদের একটু জানতে হবে খালি। এবার আমরা দেখব কি, এই যে আমরা যে এই পদার্থগুলি, এখান থেকে আমাদের মেইন টপিক শুরু, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা যে জানি কি, যখন তড়িৎ বিশ্লেষণ পদার্থকে কি গলিয়ে নেওয়া হয় বা জলে দ্রবীভূত করা হয়, তখন সেটা কি তড়িৎ পরিবহন করে। তাহলে এটা কেমন করে করে সেটা আমরা একটু জানবো, যে কেমন করে তারা তড়িৎ পরিবহন করছে, ঠিক আছে। তো তড়িৎ পরিবহন করার আগে আমরা কি করি, একপাশে কি নেই, আমরা একটা পাত্র নেই, পাত্রের মধ্যে কি নিব, একটা জল নিব, জল নিলাম, নেওয়ার পর কি পদার্থটাকে দিলাম। যখন কি জলের মধ্যে পদার্থকে দিব, আমি কি বলছিলাম, যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পদার্থকে জলের মধ্যে দিব, তাদেরকে আয়নীভবন ঘটবে। আয়নীভবন ঘটবে মানে কি, তারা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করবে। আয়নীভবন কি, ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করা। আর তড়িৎ বিশ্লেষণ পদার্থগুলো কি হয়, জলের মধ্যে দিলে সেটা কি ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করে। তাহলে কি প্লাস আয়নগুলো হয়, আবার মাইনাস আয়ন, এই দুইটা আয়ন এখানে উৎপন্ন হবে, গেল। এবার আমরা কি করি, দুই পাশে দুইটা পাত লাগাই, এখানে একটা পাত, এখানে একটা পাত, দুই পাশে দুইটা পাত লাগাই, লাগিয়ে কি এখানে বিভব দেই। বিভব মানে কি, ভোল্টেজ দেই, ঠিক আছে, মানে ব্যাটারি যুক্ত করি, ঠিক আছে। আমি কি করব, এই জলের মধ্যে এখানে একটা পাত দিব, কোনো একটা ধাতুর, এখানে কোনো একটা ধাতুর একটা পাত দিব, দিয়ে কি করবো, এদের ব্যাটারির সাথে কানেক্ট করাবো, একটা ব্যাটারির সাথে যুক্ত করব। ব্যাটারিকে এটা ঋণাত্মক দিকটা একদিকে যুক্ত করলাম, ধনাত্মক দিকটা একদিকে যুক্ত করলাম। আমরা কারেন্টের জন্য তো এটাই করি, ব্যাটারি ধনাত্মক দিক দিয়ে নিয়ে যায় একটা তার, ঋণাত্মক দিক দিয়ে একটা তার নিয়ে যায়। এখানে কি করবো, ব্যাটারি এটা ধনাত্মক দিকে একটা পাতের সঙ্গে যুক্ত করব, আর ঋণাত্মক দিকটা একটা পাতের সঙ্গে যুক্ত করব। তাহলে এই পাতটা যখন ঋণাত্মকের সঙ্গে যুক্ত করবো, এটা ঋণাত্মক হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ঋণাত্মক, এটা হয়ে যাবে কি, ধনাত্মক। এবার এখানে যে আয়নগুলো আছে, এখানে প্লাস মাইনাস দুই রকম আয়নই আছে, ঠিক আছে। এবার যেহেতু এটা ধনাত্মক হয়ে গেছে, এ কি করবে, ঋণাত্মকগুলোকে নিজের দিকে টানবে, ঠিক আছে। আবার যেহেতু এ কি ঋণাত্মক, এ কি করবে, ধনাত্মকগুলোকে ওর দিকে টানবে, ঠিক আছে। তাহলে দেখা যাবে কি, এই যে দেখো ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে এখানে, এই যে এই পাটটার দিকে কি সব ধনাত্মকগুলো এর দিকে চলে এসছে, এদিকে এসে এখানে যুক্ত হয়ে যায়। আবার ঋণাত্মকগুলো যেগুলো মাঝখানে ঘুরে বেড়াচ্ছিল, ওরা সব এদিকে এসে এদিকে চলে আসে। তাহলে এইভাবে যখন ধনাত্মক আর ঋণাত্মকগুলো কি, এই ধনাত্মকগুলো এদিকে চলে যাচ্ছে, আর ঋণাত্মকগুলো এদিকে চলে আসছে, তাহলে মুভ করছে আয়নগুলো, আয়ন মুভ, আমরা কি জানি, কোনো আধান যদি চলাচল করে, তাহলে সেখানে কি তড়িৎ তৈরি হবে, তাহলে এখানে কি তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। এইভাবে কি হয়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহিত হবে। যদি আমরা কি এই সিস্টেমটা না করি, যদি খালি জলে মিশিয়ে দিই, সেখানে কিন্তু তড়িৎ পরিবহন হবে না। তড়িৎ পরিবহন করতে গেলে কি করতে হবে, দুই পাশে দুটো পাত লাগাতে হবে, সেগুলোকে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে, ব্যাটারি ধনাত্মক দিক থেকে একটাকে জয়েন করাতে হবে, ঋণাত্মক দিক থেকে একটাকে জয়েন করাতে হবে, ঠিক আছে। এটা আমাদের মিনিমাম প্রসেস, আমাদের অনেক কিছু আরো জানতে হবে এখানে। এবার দেখো এখানে আমাদের কিছু কিছু শব্দ রয়েছে, শব্দগুলো ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষণ জানতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। ফার্স্টে আগে দেখি যে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। অনেকক্ষণ থেকে আলোচনা করছি তড়িৎ বিশ্লেষণ, কিন্তু জিনিসটা কি বলছে, যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তো আমি কি করব, যেই পদ্ধতি দিয়ে কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কি করলাম, জলে বা কি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তৈরি করলাম, করে তার মধ্যে কি তড়িৎ চালনা করলাম, তড়িৎ পাঠালাম, মানে ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। যুক্ত করলে কি হবে, সেখানে তড়িৎ বিশ্লেষণ এমন কিছু ঘটবে, যার ফলে কি হবে, সেই পদার্থটা আর নতুন পদার্থ তৈরি করবে। এই যে ঘটনাটা, যেই পদ্ধতিতে আমি এটা করছি, সেই পদ্ধতিটাকে কি বলা হয়, তড়িৎ বিশ্লেষণ বলা হয়, ঠিক আছে। আগের ছবিটা যেটা আছে সেখানেই দেখছি, সেখানে অনেক কিছু শব্দ আছে আমাদের জানতে হবে। যেমন শুরুতে কি আছে, ভোল্টামিটার। ভোল্টামিটার কি, আমরা তড়িৎ বিশ্লেষণটা যেই পাত্রের মধ্যে করি, সেই পাত্রটার নাম কি, ভোল্টামিটার। এখানে একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি কি জল নিয়েছি, সেই পাত্রটার নাম কি, ভোল্টামিটার, ঠিক আছে। দেখো এটাই বলা আছে, যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তাকে কি বলা হয়, ভোল্টামিটার বলে। মানে যদি বলে ভোল্টামিটার কি, যেই পাত্রের মধ্যে আমরা পরীক্ষাটা করি, সেটাই হলো কি আমাদের ভোল্টামিটার। নেক্সট কি বলছে, তড়িৎদ্বার। তড়িৎদ্বার কি, আমি যে বললাম কি আমাদের দুইটা পাথ দরকার, দুই পাশে দুইটা পাথ দরকার, এই পাথগুলোকে বলা হয় কি, তড়িৎদ্বার।
তার মানে কি আমরা যখন একটা পরীক্ষা মানে তড়িৎ বিশ্লেষণ করি তখন কি আমরা দুইটা ধাতুর পাত নেই, যেগুলো তড়িতের সুপরিবাহী দুইটা ধাতুর পাত নেই, যেগুলো কি যার মধ্যে তড়িৎ যেতে পারে, সেরকম কি দুইটা পাত নেই। এই যে পাত দুইটাকে কি বলা হয়, তড়িৎদ্বার বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে দুইটা পাত রয়েছে দুইটার আলাদা আলাদা নাম রয়েছে, একটা কি ক্যাথোড, একটা কি অ্যানোড। ঠিক আছে, তাহলে ক্যাথোড কোন, অ্যানোড আমরা কোনটাকে বলবো, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক বা পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়। তার মানে যেটা কি ব্যাটারির ধনাত্মকের সঙ্গে যুক্ত, কে যুক্ত, এ যুক্ত, ব্যাটারির ধনাত্মক কোনটা, এটা, এটার সাথে কে যুক্ত আছে, এ যুক্ত আছে, তাহলে এটা হয়ে গেল কি অ্যানোড। আবার কি ক্যাথোড কোনটা, যেটা কি ব্যাটারির নেগেটিভ, ব্যাটারির কি নেগেটিভ দিকের সাথে মানে মাইনাসের দিকে যা যে যুক্ত থাকবে সেটা কি ক্যাথোড হবে। তার মানে এটা কি নেগেটিভের সঙ্গে কে যুক্ত আছে, এ যুক্ত আছে, এ হবে কি অ্যানোড। ঠিক আছে, এটাকে আমরা আরো আলাদাভাবে বলতে পারি, আমরা এরপরে যখন আরেকটা টপিক পড়বো এখানে কি আমি ক্যাথোড অ্যানোডকে আরেকভাবে বলা যায়, ওটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে, কারণ পরীক্ষায় যখন কোশ্চিন থেকে এটা দিয়ে নাও থাকতে পারে। ঠিক আছে, কি বলবে সেটা আমরা পরে দেখবো, এরপরেই আসে আমাদের, সেখানে যাই আগে। তো আপাতত আমরা কি ক্যাথোড অ্যানোড মানে কি জানি, ধনাত্মকের সঙ্গে যে যুক্ত থাকবে সে কি অ্যানোড, আর ঋণাত্মকের সঙ্গে যে যুক্ত থাকবে সে কি ক্যাথোড। ঠিক আছে, নেক্সট আজকে আমরা এটাই দেখবো কি খাদ্য লবণ। খাদ্য লবণে কিভাবে আমরা কি করছি, তড়িৎ বিশ্লেষণ করছি। এবার আমাদের কি কয়েকটা বস্তুর ক্ষেত্রে, কয়েকটা পদার্থের ক্ষেত্রে কি তড়িৎ বিশ্লেষণটা দেখতে হবে, যেমন কি খাদ্য লবণ, জল, আর কি কপার সালফেট, এদের মধ্যে দিয়ে কি করে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটা আমরা দেখবো। তো ফার্স্টে কি আছে দেখো, খাদ্য লবণ। খাদ্য লবণ আমরা কি করি, এরকম একটা পাত্র নেই, সেম পাত্র, যেটাকে আমরা কি বলছি ভোল্টামিটার। ভোল্টামিটার নিলাম, নিয়ে কি করলাম সেখানে জল নিলাম, জল নিয়ে কি করলাম NaCl কে সেখানে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার যখন NaCl কে দিব, NaCl কি হবে, Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাবে। আমরা জানি NaCl কে জলের মধ্যে দিলে সেটা কি হয়, আয়নীভবন ঘটে। আয়নীভবন ঘটে কি ঘটবে, এই যে NaCl ছিল, NaClটা ভেঙে কি হবে, এটা আমাদের ভেঙে যাবে, ভেঙে গিয়ে Na প্লাস আর Cl মাইনাস এই আয়নগুলো তৈরি করবে। তো ফার্স্টে আমি যখন কি NaCl কে এখানে দিব, এই যে Na প্লাস তৈরি হবে আর Cl মাইনাস তৈরি হবে, হইলো। এবার আমি কি করব, দুইটা পাথ নিব, পাথ নিয়ে এখানে দিলাম, দিয়ে কি করলাম একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। ঠিক আছে, মানে ব্যাটারির সংকেত এটা, মানে এইভাবে আমরা এই চিহ্ন দিয়ে ব্যাটারিকে বোঝাই। ঠিক আছে, এই যে এটা, তো ব্যাটারির যে লম্বাটা আছে এটা কি কি প্লাস বলা হয়, আর মানে যেটা ছোট দাগ আছে সেগুলোকেই মাইনাস বলা হয়। ঠিক আছে, এবার আমি কি করব, এদের সঙ্গে কি এই পাত দুইটা যুক্ত করব। ঠিক আছে, তা যেহেতু এটা বড়টা মানে কি প্লাস, তাহলে এটাও কি হয়ে যাবে, প্লাসে পরিণত হয়ে যাবে। যেহেতু কি এটা ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। আবার যেহেতু এটা কি মাইনাস, তাহলে এটা যেহেতু এর সঙ্গে যুক্ত আছে এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে যেহেতু প্লাস, প্লাসটা কি ক্যাথোড না অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড গেল। এবার আমরা কি হবে, এই যে Cl মাইনাসটা কি হবে, যেহেতু প্লাস মাইনাসগুলিকে আকর্ষণ করবে, তাহলে এখানে যেগুলো Na প্লাস আর Cl মাইনাস তৈরি হয়েছিল তার মধ্যে শুধুমাত্র Cl মাইনাসগুলো কি হবে, যেখানেই থাক এদিকে চলে আসবে, এর সাইডে। ঠিক আছে, আর যেগুলো কি আছে Na প্লাসগুলো যেদিকে মাইনাস আছে সেদিকে দৌড়ে শুরু করবে, এখান থেকে এদিকে দৌড়বে, গিয়ে এদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে যত Cl মাইনাস ওরা কোথায় আসবে, এর মধ্যে চলে আসবে, আর Na প্লাসগুলো কি এর মধ্যে চলে আসবে। এদিকে বুঝেছি, এটা তো সিম্পল জিনিস, এটা আগেও জানি যে Na প্লাস আর Cl মাইনাসগুলো কি করবে, Na প্লাসগুলো মাইনাসের দিকে যাবে, Cl মাইনাসগুলো কি প্লাসের দিকে আসবে। কিন্তু যখন এরা এখানে আসবে তখন এখানে ঘটবে বিক্রিয়া। আমরা আগেও অনেকবার বলছিলাম কি তড়িৎ বিশ্লেষণের সময় বিক্রিয়া ঘটে, তাহলে এখানে কিন্তু এবার ঘটবে বিক্রিয়া। যখন এরা কি এখানে আসবে তখন এখানে বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, বিক্রিয়াটা কি হয়, এই যে আমাদের Na প্লাসটা এখানে আসলো, এখানে কি আসলো, Na প্লাস আসলো। ঠিক আছে, আবার এটা কি মাইনাস, এই যে আমাদের পাতটা আছে, পাতটা কি মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে হলো এখানে ইলেকট্রন আছে। মাইনাস কখন হয়, যখন ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন। এটা তো আমাদের ধাতব পরিবাহী, আমি বললাম কি এটা ধাতব পরিবাহী পাত নিয়েছি, তার মানে এখানে অনেক মাইনাস ইলেকট্রন আছে। এখানে কি আছে, কি আছে এখানে ইলেকট্রন, ইলেকট্রন তো মাইনাস হয় মানে ইলেকট্রন আছে এখানে। এবার যখন Na প্লাসটা এখানে যাবে ও কি করবে, ওই যে ওদের এখানে অনেক ইলেকট্রন আছে তার কাছে একটা ইলেকট্রন নিয়ে নেবে। ঠিক আছে, Na প্লাস মানে কি, ওর একটা ইলেকট্রন কম আছে, ও চায় কেউ একটা ইলেকট্রন দিক। এবার এর কাছে তো ফ্রিতে অনেক ইলেকট্রন আছে, এ কি করবে, Na প্লাসকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। একটা যদি ইলেকট্রন Na প্লাসকে দিয়ে দেয় তো Na প্লাসটা কি আর প্লাস থাকবে, জিরো হয়ে যাবে, মানে Na হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে এই যে এখানে কি ক্যাথোডে এই বিক্রিয়াটা ঘটবে কি, Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, Na প্লাস আছে সে কি একটা ইলেকট্রন যোগ আছে মানে একটা গ্রহণ করবে, গ্রহণ করে কি Na পরমাণুতে পরিণত হয়ে যাবে। তাহলে যেটা NH প্লাস ছিল আয়ন সেটা কি Na তে পরিণত হয়ে যাবে, সোডিয়ামে পরিণত হবে। ঠিক আছে, আবার কি অ্যানোড যে আছে, অ্যানোড মানে এটা, এখানে কি হবে Cl মাইনাসগুলো আসবে, এখানে সব Cl মাইনাস আসবে। এবার যেহেতু কি এর এখানে কি প্লাস, প্লাস মানে কি এর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে এখানে ইলেকট্রন কম আছে, ইলেকট্রনগুলো কি ও ছেড়ে দিয়ে দিয়ে অনেক কম হয়ে আছে, ওর কাছে আরও ওর ইলেকট্রন দরকার। এর কাছে কি আছে, একটা ইলেকট্রন বেশি আছে,
সিএল মাইনাসের কাছে একটা ইলেকট্রন বেশি আছে। সিএল মাইনাস কখন হয়, ওর কাছে এমনিতে 17টা ইলেকট্রন থাকে, কেউ একটা ইলেকট্রন দিলে কি 18টা হয়ে যায়, তাহলে ওর কাছে 17টা থাকা দরকার, 18টা হয়ে আছে, একটা বেশি আছে। আবার এটা যে 5টা আমাদের কি আছে ধনাত্মক আছে প্লাস, মানে ও চায় কেউ ওকে ইলেকট্রন দিক। এবার যখন সিএল মাইনাসটা এখানে আসবে ও কি করবে, এখানে একটা ইলেকট্রন দিয়ে ছেড়ে দিবে। তাহলে এখানে ইলেকট্রনটা কে ছাড়বে, ক্লোরিন ছাড়বে। কাকে দিবে, 5টাকে দিয়ে দিবে। দিয়ে কি এই ও কি সিএল মাইনাস থেকে যদি একটা মাইনাসটা চলে যায় তাহলে কি খালি সিএল এ পরিণত হবে। তাহলে অ্যানোড বিক্রিয়া কি করবে, সিএল মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিবে। দেখো সিএল মাইনাস ছেড়ে একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে কি তৈরি হবে, সিএল তৈরি হবে। আবার যখন দুইটা ক্লোরিন পাশাপাশি থাকবে তখন ওরা আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে। ঠিক আছে, এটা কি ক্লোরিন পরমাণু। ক্লোরিন যখন একা থাকে তখন সেটা পরমাণু। এবার ওখানে তো অনেকগুলো ক্লোরিন এরকম করে তৈরি হবে। এবার ক্লোরিনগুলো কি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল বিক্রিয়াগুলো ঘটছে, তাহলে দেখো আমাদের কিন্তু মনে হচ্ছে যে বিক্রিয়া ঘটছে, মানে বিশেষ কিছু একটা মনে হচ্ছে না, কিন্তু সিম্পল আমরা যে NaCl মানে খাবার লবণ, আমরা যে লবণটা খাই, তাহলে আমি যখন দিচ্ছি জলের মধ্যে জিনিসটা, সেখানে কি দিচ্ছি, জল দিচ্ছি। ভিতরে যে এত কিছু ঘটছে এগুলো কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, সিম্পল কথা, কারণ এগুলো কি এমন মানে খুব আণবিক স্তরে হচ্ছে, এগুলো আমরা কিন্তু কিছু চোখে দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কি আমি লবণ দিলাম, এখানে লবণ দিয়ে আমি এরকম করে ব্যাটারি টেডিস কানেক্ট করে একদম কারেন্ট চালু করে দিলাম, একটু পরে দেখবো কি এখানে অনেকগুলো সোডিয়াম পাচ্ছি, এখানে অনেকগুলো ক্লোরিন পাচ্ছি। তো আমি যখন লবণ দিচ্ছি আমি কি জানি লবণের মধ্যে সোডিয়াম আছে ক্লোরিন আছে, সোডিয়াম ক্লোরিন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু পরে আমরা দেখবো কি এখানে সোডিয়াম তৈরি হয়ে যাচ্ছে, এখানে কি ক্লোরিন তৈরি হচ্ছে। তাহলে কি নতুন পদার্থ তৈরি হচ্ছে। এই যে টোটাল বিক্রিয়াটা এটাকে বলছে কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এটা কার তড়িৎ বিশ্লেষণ, গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমাদের কি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আমরা পরের দিন কি জলের তড়িৎ বিশ্লেষণ আর কি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখব। ওই দুইটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা যারা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কি যতপর আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো যাতে কি সবার মধ্যে ছড়িয়ে যায়। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।